আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যয় হিসাব সংক্রান্ত যে চট্টগ্রাম বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য আলোচনায় আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। তো এই যে লক্ষ্য করি, আমি চট্টগ্রাম বোর্ড 2022 সালের প্রশ্নটি ডান দিকে উপস্থাপন করলাম। এই প্রশ্ন দেখে আমরা এখানে সমাধান করব। ক নম্বরে কি বলেছে? মুখ্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করে। যে মুখ্য ব্যয়ের ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি, বিবরণ 2টা টাকার ঘর। তো মুখ্য ব্যয় হচ্ছে এই অঙ্কের ক্ষেত্রে যে ব্যবহৃত কাঁচামাল আছে 34,000 টাকা প্রথমেই আছে, এর সাথে প্রত্যক্ষ খরচ যেমন প্রত্যক্ষ মজুরি এগুলি যোগ হবে। তো প্রথমে আমরা লিখব ব্যবহৃত কাঁচামাল, এই যে প্রশ্ন দেওয়া আছে 34,000 টাকা, এর সাথে প্রত্যক্ষ মজুরি যোগ হবে। প্রত্যক্ষ মজুরি এখানে কোথায় আছে লক্ষ্য করি, এই যে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে, টাকা দেওয়া নেই, সরাসরি ঘন্টা দেওয়া আছে। ব্র্যাকেটে বলা আছে 14,000 শ্রম ঘন্টা, প্রতি ঘন্টা 2 টাকা করে, অর্থাৎ মজুরি হবে এই 14,000 ঘন্টা কাজ করেছে, প্রতি ঘন্টায় মজুরি পাবে 2 টাকা। তাহলে 14,000কে 2 দিয়ে গুণ করলে 28,000 টাকা হবে। তো আমরা ইচ্ছে করলে এখানে ব্র্যাকেট দিয়ে গুণ করে দিতে পারি, এই যে 14,000 × 2 28,000 টাকা। বিষয়টা আবার বলছি, লক্ষ্য করি প্রত্যক্ষ মজুরি সরাসরি টাকা দেওয়া নেই, ঘন্টা দেওয়া আছে। তো সেই ঘন্টাকে আমরা 2 দিয়ে গুণ করলাম, পাশে লেখা আছে, মানে 14,000 ঘন্টা, প্রতি ঘন্টা 2 টাকা করে মজুরি পাবে, 14,000কে 2 দিয়ে গুণ করে 28,000 টাকা। এই দুটো যোগ করে মুখ্য ব্যয় হবে। অনেক সহজ, তাই না? হ্যাঁ, অনেক সহজ। এ হচ্ছে মুখ্য ব্যয়। খ নম্বরে কি বলেছে? মুখ্য ব্যয় 60,000 টাকা ধরে কারখানার ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। অর্থাৎ মুখ্য ব্যয় এখানে 62,000 হয়েছে, তো কিন্তু খ নম্বরে বলছে যে মুখ্য ব্যয় 60,000 টাকা ধরে আমাদের পরবর্তী কারখানার ব্যয় এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। যাই খ নম্বরে সমাধানের চেষ্টা করি। তো খ নম্বরের জন্য আবার সেই উদ্দীপকটি এখানে নিয়ে এসে রাখলাম, এটা দেখে আমরা খ নম্বর করব। তো খ নম্বরের জন্য আমরা এই বিক্রিত পণ্যের ব্যয় এবং কারখানার ব্যয় একসাথে এখানে নির্ণয় করব। তো প্রথমে আমরা কি লিখব? যে প্রথমে এই যে এটা লিখব, মুখ্য ব্যয়। প্রশ্নে দেওয়া আছে মুখ্য ব্যয় প্রশ্ন হতে প্রাপ্ত 60,000 টাকা। মুখ্য ব্যয় প্রশ্ন হতে প্রাপ্ত ওটা লিখব। এটার সাথে কারখানার উপরিব্যয় যোগ করব। কারখানার উপরিব্যয়, এখন কারখানার উপরিব্যয় সমূহ কি কি আছে? কারখানা সংক্রান্ত যাবতীয় খরচ, এই যে পরোক্ষ মজুরিটাও কিন্তু কারখানার উপরিব্যয়ের মধ্যে পড়ে। তো এই যে এখানে লক্ষ্য করি, এই যে কারখানা ম্যানেজারের বেতন, পরোক্ষ মজুরি, বিবিধ কারখানার খরচ, এই 3টা হচ্ছে কারখানার উপরিব্যয়। এই 3টা আমরা এখানে লিখব। তো একে একে লিখি। প্রথমে লিখি কারখানা ম্যানেজারের বেতন কয় টাকা? 7,200 টাকা, প্রথম ঘরে লিখব। যেহেতু কারখানার উপরিব্যয় বেশ কয়েকটা আছে, সেজন্য প্রথম ঘরে লিখে যোগ করে এখানে নিয়ে যাব। এরপরে পরোক্ষ মজুরি, পরোক্ষ মজুরিটা কিন্তু কারখানার উপরিব্যয়, আর প্রত্যক্ষ মজুরিটা মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। বিষয়টি খেয়াল রাখবো। আমি আবার বলছি বিষয়টা, মজুরি 2 ধরনের, প্রত্যক্ষ এবং পরোক্ষ। পরোক্ষ মজুরি কারখানার উপরিব্যয়ের মধ্যে আসবে, আর প্রত্যক্ষ মজুরি মুখ্য ব্যয়ের মধ্যে আসবে। আচ্ছা, এরপরে যে বিবিধ কারখানার ব্যয় আছে 15,000 টাকা লিখব, বিবিধ কারখানার খরচ। এবার এইগুলো যোগ করে এখানে নিব। একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। এগুলো যোগ করে এখানে লিখব, এখানে নিচে দাগ দিব। 60,000-এর সাথে 31,200 যোগ করলে 91,200 হবে, তাই না? ওইটা এখানে লিখব, এবং এইটার নাম হবে উৎপাদন ব্যয়। তবে এইটার নাম উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় বলতে পারি। কারখানার ব্যয় আর উৎপাদন ব্যয় এক, তাই ইচ্ছে করলে এখানে কারখানার ব্যয় লিখতে পারতাম। আচ্ছা, এখন আমাদের প্রশ্নে বলেছিল কারখানার ব্যয় নির্ণয় করতে এবং বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে। তো এবার আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করব এই উৎপাদন ব্যয় হতে। উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের উৎপাদিত যদি তৈরি পণ্য থাকে সেটা যোগ করব, আর উৎপাদিত পণ্যের যদি সমাপনী থাকে তাহলে বিয়োগ করব। দেখি, এই যে তার আগে আর একটা বিষয়, প্রারম্ভিক চলতি কার্য, প্রারম্ভিক সমাপনী চলতি কার্য থাকে, এইগুলো যোগ বিয়োগ হবে। যেমন এই যে প্রারম্ভিক চলতি কার্য 5,200, এটা যোগ করব। প্রারম্ভিক চলতি কার্য এই যে 5,200, এটা যোগ করব। এখন অনেকের মনে হতে পারে চলতি কার্য কি, তাই না? চলতি কার্য হচ্ছে, যেমন আমি কলম উৎপাদনের ব্যবসা করি, তো কলম উৎপাদনের ক্ষেত্রে
উপরের অংশটুকু হয়েছে, নিচের কিছু অংশ বাকি আছে, আংশিক উৎপাদিত পণ্য, তাকে বলা হয় চলতি কার্য। তো আংশিক উৎপাদিত পণ্য যদি প্রারম্ভিক থাকে, এই যে প্রারম্ভিক 5200 যোগ করব, যোগ করে এখানে লিখব, এবং সমাপনী থাকলে আবার বিয়োগ করব, বিয়োগ করে নিচে লিখব, তাই না? অর্থাৎ এই যে প্রারম্ভিক চলতি কার্য আছে, সমাপনী চলতি কার্য আছে, প্রারম্ভিকটা যোগ করব, যোগ করে এখানে লিখব, সেখান থেকে সমাপনীটা বিয়োগ করব, বিয়োগ করে এখানে লিখব। এটার নাম হবে উৎপাদিত পণ্যের ব্যয়। এবার এইটার সাথে আমরা কি করব, যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে, এইটার সাথে এই তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব। এখানে জায়গা নাই, পরে স্লাইডে যায় বাকিটুকু করার জন্য, যে বাকিটুকু এখানে নির্ণয় করব, অবশিষ্টটুকু উৎপাদিত পণ্য যেটি পেয়েছি সেটি নিয়ে আসলাম আগে থেকে, মানে কিছুক্ষণ আগে যেটি বের করেছি সেটা এখানে লিখে নিলাম। এইটার সাথে যোগ করব এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 13,500 টাকা, যোগ করে নিচে লিখব। এবার এটার সাথে এই তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব, এই যে তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব, বিয়োগ করে নিচে যেটি পাবো সেটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। আমি আরেকবার বলছি, লক্ষ্য করি, উৎপাদিত পণ্যের যেটি পেয়েছি তার সাথে এই যে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, আর তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব, বিয়োগ করে যেটি পাবো সেটার নাম হবে বিক্রিত পণ্যের ব্যয়। এইভাবে আমরা বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে পারি। তা আমি 2টা ছকে করেছি, তোমরা একটা ছকের মধ্যে করবে, কারণ একটা ছকে করা উচিত। আমি বিশেষ করে ওই পেজে ধরেনি, সেজন্য এখানে আরেকটা ছক অঙ্কন করেছি। তো এবার আমরা গ নাম্বার করব। গ নাম্বারে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় 3,25,000 টাকা ধরে আয় বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ আমাদের এখানে আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে, নিট লাভ নির্ণয় করতে হবে। তো এখানে আমি সমাধান করে দেখাচ্ছি। আয় বিবরণীর ছক আমরা এইভাবে অঙ্কন করতে পারি। বিবরণ 2টা টাকার ঘর। তোমাদের অনেকের মনে হতে পারে যে এই আয় বিবরণীতে 3টা ছক হয়, তাই না? তো 3টা ছক কখন হয়? যখন সমন্বয় থাকে। এখানে সমন্বয় নাই, সেজন্য টাকার ঘর 2টা হলেই হবে, সমস্যা নেই। তো প্রথমে লিখব বিক্রয়, বিক্রয় লিখব। এখন বিক্রয়ের টাকা কত পাবো? বিক্রয়ের টাকা কিন্তু এখানে দেয়া নাই কোথাও। একটা তথ্য দেয়া আছে, মুনাফা বিক্রয়ের 20%, কিন্তু বিক্রয়ের পরিমাণ বলা নাই। এখন মুনাফা বিক্রয়ের উপর 20% যদি হয়, তাহলে আমাদের মুনাফাটা যোগ করে বিক্রয় মূল্য হয়। সেজন্য এইভাবে আমাদের বিক্রয় মূল্যটা বের করে নেবে। যে আমি আগে থেকে সময় সেভ করার জন্য বের করে রেখেছি, আমি এখন একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে বিক্রিত পণ্যের ব্যয় কত, 3,25,000 লিখলাম, গুণ 100/80। এখন অনেকের মনে হতে পারে 80 কেন হলো, তাই না? এই 3,25,000 কিন্তু ব্যয়। তা আমরা যদি একটু অন্যভাবে বুঝি ঐকিক নিয়মে, সেটি হচ্ছে 100 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য 80 টাকা। আমি আবারও বলছি, লক্ষ্য করি, 100 টাকায় বিক্রি করলে 20 টাকা লাভ হয়, তাহলে ক্রয় মূল্য নিশ্চয়ই 80 টাকা। এখন আমি যদি বলি 80 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় 100 টাকা, 1 টাকা হলে কত? তখন 100/80 হবে। সেজন্য যদি 20% হয় তাহলে উপরে 100 নিচে 80, যদি 10% হয় উপরে 100 নিচে 90, নিচে 90, 10 বিয়োগ হবে। যদি 30% হয় উপরে 100 নিচে 30। এইভাবে আমরা বিক্রয় মূল্য নির্ণয় করতে পারি। তো বিক্রয় মূল্য পেলাম 4,06,250। এটা আমরা এখানে লিখব, বিক্রয় মূল্য যেটি পেলাম সেটা লিখব। এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব, বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব, তাই না? তো বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব কোন টাকা? এই যে প্রশ্নটি যেটি দেওয়া আছে 3,25,000 টাকা, এই যে এই টাকাটা এইখানে বিয়োগ করে আমরা এখানে লিখব। বিষয়টা আবার বলছি, বিক্রয় তো আমরা বের করলাম, সেই বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। প্রশ্ন যেটি দেওয়া ছিল, যেটি হবে, এটার নাম হবে মোট মুনাফা। মোট মুনাফা। এবার এই মোট মুনাফা হতে পরিচালন ব্যয় বিয়োগ হবে, পরিচালন ব্যয়সমূহ বিয়োগ হবে। পরিচালন ব্যয় এই অঙ্কে 2টা আছে, একটি হচ্ছে প্রশাসনিক খরচ, আর আছে, আর তো দেখছি না মনে হচ্ছে, একটা আছে। 2টা থাকে সাধারণত, বিক্রয় বন্টন উপরিব্যয় থাকে, এখানে নাই।
নাই, একটা আছে প্রশাসনিক খরচ। প্রশাসনিক খরচ যেহেতু একটা, তাই শেষের ঘরে লিখব। এটার সাথে এটা বিয়োগ করে, এটা যেহেতু মোট মুনাফার সাথে পরিচালন ব্যয় বিয়োগ করে ৭১,২৫০ টাকা হবে, যেটি নিট মুনাফা হিসেবে গণ্য হবে। এইভাবে আমরা নিট মুনাফা নির্ণয় করতে পারি আয় বিবরণী প্রস্তুত করার মাধ্যমে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ।